আপনারা বাঁশবাগানের ভেতরে এসে ঘর বানিয়েছিল আপনাদের শ্বশুররা নাকি পরে বাঁশবাগান লাগিয়েছে? বাঁশবাগান ছিল তাও ঘর করেছে। কি নাম তোমার? মন্দিরা। মন্দিরা, তোমার? ক্লাস 7 এ পড়ি, অন্তরা লেট। এগুলো কাটা যায় না? না, এর কাটা লাগে না। এই মাঠের মাঝখানে একজনের বাড়ি, আর এখানে একটা উনুন করা আছে, মাটির উনান। জায়গাটা কতটুকু? 3 কাঠা। কি করছেন আপনারা? সন্ধ্যাবেলা এখানে আসলে একটু গা ছমছমের ব্যাপার থাকবে। আপনাদের গ্রামের নাম কি? কামদেবপুর। ওনার মাঠে রসুন চাষ করেছেন, সেখানে জল দিতে গিয়েছিলেন টিনের ডাব্বাতে করে। এই দিদিরা যেখানে বসে গল্প করছেন, গল্প করার জায়গাটা তো খুব সুন্দর। দড়ি বাঁধা আছে, এই দড়িটা দেখতে পাচ্ছি ওই সামনে চলে গেছে। এই দড়িটাকে কি বলে? বর। বাঁশ দিকে করে মাটি লেপে তাকে বলতো গোলা, আর আমরা এটা হরি ধানের তলা। খাঁচা টাইপের করা আছে, আর সেই খাঁচার মধ্যে একটা এরকম যাচ্ছে আর একটা এরকম ভেতর দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ একবারে ঝাড়াই করা ধান। কাকু এখানে বসে বসে বর বানাচ্ছেন। ধরুন আপনার 4-5 জনের একটা ফ্যামিলি, মিনিমাম কত বিঘা জমি হলে চাষাবাদ করে চলে যেতে পারে? 3 বিঘা জমি হলেই আমার চলে যাবে। 3 নম্বর গ্রামে এন্টার করছি, যে গ্রামের নাম হচ্ছে চক কাটলা। শুরুতেই দেখতে পাচ্ছি এখানে একটি মাটির বাড়ি। বাইরে কি দেখতে পারবো? আমার জাত ছোট লোক বটে। তো এই জাতের মানুষজন মুনিশ খাটতে যান না। আর এটা ফ্ল্যাট এরিয়া, বন্যা হতো প্রত্যেক বছর, তার জন্য এই মাছগুলো লাগানো হয়েছিল। 30 বছর চাকরি শেষ করে তারপর এখন গ্রামে এলাম। আমার বরাবরই ফেভার অফ রুরাল লাইফ। দুপুরে খেয়ে দিয়ে তারপরে কি ঘুমান নাকি এখানে চলে আসেন গল্প করার জন্য? না, খালি বাড়িতে কাজ মাজ করি, বিকালকার জল ভরানো হয়, ঝাঁট দেওয়া হয়। আপনার ব্লগ দেখে কেমন লাগে? ভালো লাগে, ওই জন্যই বললাম। আজ আমার গন্তব্য বীরভূম। বীরভূমকে লাল মাটির দেশ বলা হয়। যে নদী এই হোটেলের পেছন দিয়ে বয়ে আছে, নদীতে কিন্তু জল টল নেই। একটা সময় এই নদীর ভয়াবহতা অনেক ছিল। তো সন্ধ্যাবেলা বেসিক্যালি তারপীঠের যে শ্মশান, ওখানে কিন্তু অনেক মজা পাওয়া যায়। মায়ের প্রসাদ খেলে একটু মজাটা বেশি হয় না? 250 রকম আইটেম এই হোটেলে বলছে 250 রকমের আইটেম। আমার ডান দিকে নদী, নদীর ওপারটা পুরো টাউন বা শহর লাগছে। আর নদীর পাশে যে রাস্তা দিয়ে আমি এখন হাঁটছি, রাস্তার পাশে দেখো ধানের ক্ষেত। এদিকের প্রকৃতি দেখে মনে হচ্ছে না গ্রাম এটা, বাট ঠিক 100 মিটার পেছনে কিন্তু টাউন লাগছে বা শহর লাগছে। আমার সামনে মাঠের মাঝখানে বাড়ি আছে, যে বাড়ির আশপাশে যে সমস্ত জমি, ওই জমিতে 3-4 জনকে কিছু কাজ করতে দেখছি। তো ওনারা ওখানে কি কাজ করছেন, ওখানে একটু গিয়ে দেখি। বকবক করার লোক পাচ্ছি না, তাই ভাবলাম এনাদের সাথে একটু গিয়ে বকবক করি। আর এদিকে প্রপার গ্রাম না হলে লোকজন পাওয়া মুশকিল, আর তাদের কাজকর্ম তুলে ধরাটা বা দেখানোটা আরও বেশি মুশকিল। তো এখানে যে ধান কাটা হয়ে গেছে, ধান কাটার পরে সেখানে হাল তাল করেছে, কারণ কি ধানের গোড়া পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি। এই মাঠেও দেখতে পাচ্ছি, ইভেন এই মাঠেও দেখতে পাচ্ছি। নর্মালি অন্য জায়গায় ধানের যে গোড়াগুলো সেগুলো ফেলে দেয়, বাট এখানকার মানুষজন এই গোড়াগুলো ফেলেনি, এইভাবে রেখে দিয়েছে। জানি না এখানে কি চাষ করেছে। তো যাই হোক, দেখে বেশ ভালো লাগছে। দাদা এখানে কি চাষ হচ্ছে? এই যতগুলো জমি সবই আলু? না এই যে মানে নালা টাইপের করা। আচ্ছা, এইগুলো হচ্ছে আলু, মানে যতগুলো নালা টাইপের করা। আলু চাষ করতে গেলে আগে এরকম নালা কাটতে হয় আর কি, তারপরে তার মধ্যে আলুর মুখগুলো বসিয়ে দিতে হয়। এক দাদাকে দেখছি, মানে আচ্ছা গোটা আলু বসাচ্ছেন। এগুলো কাটা যায় না? না, এর কাটা লাগে না, পাঞ্জাব শিট কাটতে হয়। আমাকে একজন কে যেন বলছিল, কোথায় গেলাম, ওই বেলিয়াঘাটা বাজার, চেনেন? নাম শুনেছেন? হচ্ছে পাঞ্জাব শিট, মানে এখানে পাঞ্জাবের যে চটের বস্তা যে থাকে, হ্যাঁ সেই আলুটা পাঞ্জাব বলছিল ওরা। হ্যাঁ, পাঞ্জাব শিটটা আলুটা বলছে যতগুলো মুখ ততগুলো কেটে। এটা কি আপনাদের দেশি আলু? দেশি আলু, চন্দ্রমুখী। এটা হচ্ছে আপনার জ্যোতি আলু। আচ্ছা, এটা জ্যোতি আলু। টাইম চলে গিয়েছে। ও আচ্ছা, চন্দ্রমুখীর জন্য আবার আলাদা টাইম নাকি? হ্যাঁ, ওটা আগারে করতে হবে না, তো আরও হয় না। আচ্ছা, এই একটা গাছ থেকে মোটামুটি অ্যাপ্রক্স কেজি খানেক বা আরও বেশি আলু হয় নাকি? 1 কেজি হয় না? তো এই যে একটা ছোট্ট আলু, এই একটা গাছ থেকে আর কি 1 কেজির আশেপাশে। কোনোটাতে 1 কেজি বেশি হতে পারে, আবার কোনোটাতে 1 কেজি কম হতে পারে, বাট অ্যাভারেজ হচ্ছে 1 কেজি আলু। তো এখানে যে সমস্ত লাইন করেছেন ওই দাদা কোদাল দিয়ে, তার মধ্যে আলুগুলো দিচ্ছেন আর কি। তো এই আলু চাষ বা যে কোনো চাষাবাদ আর কি খাটনিকর কাজ।
তো আমরা যখন চাষ মানে গাছ হয়ে যায় দেখি, দেখতে বেশ ভালো লাগে, বাট এটার পেছনে অনেক খাটনি। এটা কি আপনাদের বাড়ি নাকি না অন্য কারোর? আচ্ছা, এই মাঠের মাঝখানে একজনের বাড়ি, টিনের চালা আছে দেখতে পাচ্ছি, আর সম্ভবত কেউ থাকে কি বুঝতে পারছি না। আর এখানে একটা উনুন করা আছে, মাটির উনান। আপনার বাড়ি নাকি? যার বাড়ি তার জমি পাশে না, আপনার বাড়ি অনেক দূরে। ও আচ্ছা আচ্ছা, আপনিও কি আলু? আচ্ছা, এখানে সবাই আলু, এই জ্যোতি আলু। আচ্ছা, আলুটা দিয়েছেন এবং আলুটাকে চেপে দিচ্ছেন। এই যে ঢাকা দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওই আচ্ছা মাটি ঢাকা দেবো। ওনার ডান পায়ে আলুর লাইন, আর এখান থেকে মাটি তুলে আলুগুলোকে চেপে দিচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি, এই হচ্ছে আলুর প্রসেস। তো আপনি একে আসছেন, আর কেউ নেই হেল্প করার? না, আমার একাই। আর এইটুকু জমি নাকি? না, আরও লাগাইছে আলু। জায়গাটা কতটুকু? 3 কাঠা। আচ্ছা, এই যে এইটুকু জমি, এটা হচ্ছে 3 কাঠা জমি। এখানে ক কেজি আলু লাগবে বসাতে? 35 কেজি লাগবে। 35 কেজি? এর পেছনে তো আর অনেক খাটনি, 3 মাস ধরে ওয়েট করো, তারপরে বীজ দাও, সার দাও, অনেক খাটনি আছে। অনেক খাটনি না? দাম তো মনে হয় যখন ওঠে তখন পান না নাকি? পান, সেরকম দাম পাওয়া যায় না। দাম পাওয়া যায় না। লাভবান কারা হয়? মহাজনরা, যারা ওই কি বলে স্টোর রুমের। আমি দেখছিলাম, এই জন্য জিজ্ঞাসা করলাম ওনাকে দামটা কারা পায়। গাজর দেখছিলাম ওই উত্তর 24 পরগনার এক জেলাতে, মানে এক জায়গাতে, যেখানে এর আগের ভিডিওতে দেখাচ্ছিলাম, গাজর ধুচ্ছিল, সব স্টোর থেকে বের করেছে। বলছে এখন গাজরের দাম বেশি, তাই স্টোর থেকে ওগুলো বের করা হয়েছে। যখন কম ছিল তখন ঢুকে রেখে দিয়েছিল, মানে মার্কেটে ক্রাইসিস করে রেখে যখন দাম চড়ে গেল, দাম বেড়ে গেল, তখনই স্টোর থেকে সব বের করা হয়। তো বেসিক্যালি এই যারা চাষ করে, চাষি মানুষ, এনারা চাষি মানুষদের খুব একটা ফায়দা নেই। ফায়দা না। এই চাষাবাদ পেশা নাকি আরও অন্য কিছু আছে? সরষে আছে, ধান আছে, মানে এই চাষের ওপরেই সংসার। এই গ্রামের নাম কি? হবিচন্দ্রপুর। কবিচন্দ্রপুর। এই পাড়ার ম্যাক্সিমাম মানুষের পেশা কি? ব্যবসা, চাষ আছে, ব্যবসা আছে, ম্যাক্সিমাম ব্যবসা। আচ্ছা, এই কি মন্দিরের জন্য বেশি ব্যবসায়, মানে ওই হোটেল বলুন? হোটেল আছে। আচ্ছা আচ্ছা, হোটেল টোটেল। তো যেহেতু পাশেই এরকম একটা ট্যুরিস্ট স্পট আর কি, তো সেখানে এই গ্রামের মানে আশপাশে যতগুলো গ্রাম আছে সবাই ম্যাক্সিমাম মানুষ ওখানে কিছু না কিছু করেন। কেউ গাড়ি চালান, কেউ খাবার দাবার, কারোর হোটেল, মানে বিভিন্ন কাজবাজ, মানে পেশার সাথে যুক্ত আর কি। উনি ওনার জমিতে আলু চাষ করছেন, মানে আলু বীজ লাগাচ্ছেন। আর বাঁদিকের যে ক্ষেত মাঠ, এখানে এখনও ধান কাটা হয়নি। এই ধান কি এত দেরিতে উঠছে কেন? আপনার ধান তো অনেক আগে উঠে গেছে। এটা আমি হাতে কেটেছি। আচ্ছা, এটা মেশিনে কাটবে বলে রেখে দিয়েছে? রেখে দিয়ে। ও আচ্ছা আচ্ছা। তো উনি যেহেতু নিজের হাতে কেটেছেন, তাই উনি তাড়াতাড়ি কেটে নিয়েছেন, পেকে গেছে। যদিও এই ধানও পেকে গেছে, অনেক আগে মানে কেটে নিতে পারতো। তো এরা এখনও কাটছে না, মেশিন আসবে কবে? মেশিনে কাটার জন্য ওয়েট করছেন। ততদিন যদি একটা বড় বৃষ্টি হয়ে যায় তখন তো সব নষ্ট হয়ে যাবে। নষ্ট হয় না? আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। পেছনে ওনাদের সাথে গল্প করে চলে এলাম। সামনে এইরকম একটা রাস্তা দেখতে পাচ্ছি, সরু ঢালাই করা রাস্তা। এদিকে মনে হয় এই রাস্তা শেষ আমার সামনে, আর মেন যে রোড সেটা হচ্ছে সামনে ওদিকে। সামনে কয়েকজন বাচ্চাকে দেখতে পাচ্ছি, খেলাধুলো করছে, তাদের মা ঠাকুমারা রাস্তায় দাঁড়িয়ে গল্প করছেন। তো দেখি এনারা কি করছেন। কি করছেন আপনারা? হ্যাঁ, রোদ পড়েছে? আচ্ছা আচ্ছা। তো ওনারা রোদ পোয়াচ্ছেন আর কি, আর সামনে এরা খেলাধুলো করছে। তোমরা কি খেলছো এখানে? কক ব্যাট। আর কি বলো? ব্যাডমিন্টন কে বলে? তোমরা ব্যাডমিন্টন বলো, আর কি বলো? কক ব্যাট বলো, আর কিছু বলো? র্যাকেট বলো না? র্যাকেট বলো। তোমার চুলের স্টাইলটা কে কেটে দিয়েছে? হ্যাঁ, বাহ, বেশ, একেবারে ধরে একবার কাঁচি চালিয়ে দিচ্ছে না? স্কুলে যাও? কোন কাছে পড়ো? বড় ওয়ান, শিশু ওয়ান যেটা। আচ্ছা আচ্ছা, তোমরা খেলো। তুমি কোন কাছে পড়ো? তুমি 2-এ পড়ো। তোমার দাঁত ভেঙে গেছে কি করে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি কোন কাছে পড়ো? তুমি 4-এ পড়ো। তুমি 7? আচ্ছা, তুমি পড়ো। আচ্ছা ঠিক আছে, চলো তোমরা খেলো। তো যাই হোক, পাড়ার ছেলেরা, গ্রামের ছেলেরা খেলাধুলো করছে। তো যদিও এদের বাড়ির সামনে কোনো মাঠ নেই, এমনি বাড়ির সামনে একটুখানি জায়গা আছে, সেখানে খেলাধুলো করছে। আমার বাঁদিকে ওপাশে ওই কাকুরা, দাদারা চাষ করছেন, সবে আলু বসাচ্ছে না। এখানে এক দাদাকে দেখছি। এটা আলু গাছ না?
তো এখানকার আলু গাছ অনেক বড় হয়ে গেল। তো আপনার গাছ এত বড়, ওদিকের গাছ সবে বসাচ্ছে আলু ওপারে? না না, দুটো কি আলাদা আলু? আচ্ছা, জ্যোতি আলু। আচ্ছা, আপনারা একটু আগে আগে বসিয়েছেন? কার্তিক মাসে? এটা কতটুকু জায়গা? 4 কাঠা। তো দাদা এখানে 4 কাঠা জমিতে চাষ করেছেন আলু, আর উনি বলছেন কার্তিক মাসে এটা বসিয়েছেন, যার জন্য ওনার গাছ অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, গাছ বড় হওয়ার পরে এগুলোকে আবার মাটি কুপে দিতে হয়? মাটিগুলোকে একটু আলগা করে দিচ্ছে আর কি, যাতে আলু বাড়তে পারে, আর মাটি জমে থাকলে আর কি আলুগুলো বড় হতে পারবে না। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি ঢালাই করা রাস্তা আছে, বাঁদিকে নদী আছে, আর সামনে টোটালটাই দেখতে পাচ্ছি বাঁশবাগান, বেশ অনেকটা রাস্তা জুড়ে। বাঁদিকে তো আছেই, ইভেন আমার ডান দিকে এদিকেও দেখতে পাচ্ছি, বেশ অনেক বড় জায়গা জুড়ে আর কি এখানকার বাঁশবাগান। মানে সন্ধ্যাবেলা এখানে আসলে একটু গা ছমছমের ব্যাপার থাকবে, মানে ভূতের ভয়। আমি যেখানে যাই এই ভূতের ভয়টা পাই। তো এখানকার যে পরিস্থিতি, বাঁশ গাছ দেখতে পাচ্ছ ওপার থেকে ডালা মানে আগা এপারে চলে এসছে, বেশ একটা অন্ধকার, একটা ভয়াবহ একটা পরিবেশ মনে হচ্ছে বাঁশ গাছের এই আগাগুলো এপাশে চলে আসাতে। আর সন্ধ্যাবেলা এখানে লাইটও জ্বলে না সম্ভবত, এখানে কোনো যে পিলার, সেই কোনো রকম পিলার দেখতে পাচ্ছি না যে লাইট জ্বলবে। তো এটা বেশ একটা গা ছমছমে একটা ভাব দেখতে পাচ্ছি। আর বাঁশবাগানের ঠিক এপাশে দেখতে পাচ্ছি একটা বসার জায়গা, যেখানে বসে বেশ মজা নেওয়া যাবে। মানে গরমের সময় এই নিচে, মানে এই জায়গাটা বেশ অনেক মজা, সূর্যের তাপ বা রোদ এখানে এসে পড়বে না, আর পাশে পেছনে নদী, তো একটা ছায়া শীতল জায়গা, বেশ একটা আরামদায়ক একটা জায়গা এই গরমের সময়। আর এখানে বসার পাশেই এই যে মাচা টাইপের করা আছে, তার পাশে এখানে একটা লাঠি দেখতে পাচ্ছি, লাঠির আগায় একটা দড়ি বাঁধা। এই যে এখানে একটা দড়ি বাঁধা আছে, এই দড়িটা দেখতে পাচ্ছি ওই সোজা হয়ে ওই সামনে চলে গেছে, সম্ভবত ওদিকে কোথাও দড়ি বানানোর কাজ চলছে। এই যে এই দড়িটা, এই দড়ি আমি দেখেছি বর্ধমানে গিয়ে, যে গোলা যে হয়, গোলার মতন করে পেঁচিয়ে পেঁচিয়ে গোলা বানানো, তো সেই এই দড়ি দিয়ে গোলা বানাতে দেখেছিলাম। তো সম্ভবত সামনে বানাচ্ছে, একটু জিজ্ঞাসা করি এটা কিসের জন্য বানাচ্ছেন ওনারা। এই যে জানা আছে জি কাকু, এই দড়িটা কি দিয়ে, মানে কিসের জন্য বানাচ্ছেন? ওই যে তলার পর ধান থোয়ার লেগে, ওই গোলা বলে যেগুলোকে। তো একটা গোলা বানাতে গেলে, ধরুন আপনার যেটা ভেতরে যেটা দেখতে পাচ্ছি, ওটা বানাতে গেলে কত খড় লাগে আপনার? মোটামুটি 1 আড্ডা পরে 1 পুন করে। 1 পুন বলতে ওই যে আঁটিগুলো থাকে না, 20 গুন্ডায় 1 পুন। তো এটা কি এখানকার মানুষজন সবাই করে, না আপনি পারছেন, সবাই পারে নাকি? সবাই পারে না, আর চাষিরা সবাই প্রায় পারে। ও আচ্ছা, কি বলে এটাকে, এই যে এই দড়িটাকে কি বলে? বর। বর। আচ্ছা, এই যে খড়ের যেটা বানাচ্ছেন এটাকে, এই দড়িটাকে ওনাদের ভাষায় আর কি বর বলা হয়। আর এই বর অনেকটা লম্বা, যেখানে দেখাচ্ছিলাম ওই মাচার ওখান থেকে শুরু করে প্লাস আরও লম্বা হবে, মোটামুটি 120-30 ফুট, 130 হাত, মানে 1 হাত সমান 1.5 ফুট। ও আচ্ছা আচ্ছা। আর এটা দিয়ে আর কি গোলা বানান, মানে ওনাদের ভাষায় ওটাকে, আপনারা এটাকে কি বলেন? গোলাটাকে আমরা তলা বলি। তলা বলেন? ধানের তলা। আচ্ছা, গোলা আলাদা, তলা আলাদা? গোলা হচ্ছে আগেকার দিনে মাটির করতো, হ্যাঁ, বাঁশ দিকে করে মাটি লেপে ওকে, তাকে বলতো গোলা। আর আমরা এটা ধরি, এটা ধানের তলা। আচ্ছা আচ্ছা। তো এটার ভেতরে কি আরো কিছু রাখতে হয়, মানে বস্তা বা প্লাস্টিক? না, ওই খেয়ার দিন দেবো, দরকার দেখে আসেন তাহলে বুঝতে পারবেন। যাবো ভেতর দেখে? তোমাদেরকে একটু দেখায় ভেতরে একটা যে তলা বানিয়েছেন ওনারা। এই হচ্ছে তলা, উনি যেটা বানাচ্ছেন, এই যে এই জিনিসটা যেটাকে বললেন, কি বললেন আমি ভুলে গেলাম। এই যে এই দড়িটা বানাচ্ছেন, এই দড়িটা পেঁচিয়ে এরকমই যে বাঁশের চটা বা বাতা, সেই বাতাগুলো খাঁচা টাইপের করা আছে, আর সেই খাঁচার মধ্যে একটা এরকম যাচ্ছে আর একটা এরকম ভেতর দিয়ে যাচ্ছে। আর এটা কমপ্লিট করার পরে ওপরে ভেতরে ধান রাখছে। তো দেখতে পাচ্ছ একবারে ঝাড়াই করা ধান ভর্তি, এর উপরে আবার কভার আপ করে দেবেন ওনারা। তো এটাকেই ওনারা তলা বলছেন। তলাটা বানাচ্ছেন, তলার যে দড়ি, কি বলেন একবার বলুন এই দড়িটাকে? বর। বর।
তো কাকু এখানে বসে বসে বড় বানাচ্ছেন, কীভাবে বানানোর প্রসেস একটু দেখায়। আচ্ছা, দুটো মাথা থাকে, সেটাকে পেঁচিয়ে পেঁচে করতে হয়। আর একটা বিচুলি দড়ি বলে, সেটাকে দেখি 3টে মাথা থাকে। ওগুলা বেউনি বর। কি বলে? বেউনি বর, মাথায় যখন বেউনি বাঁধে সে বেউনি। 3টে একটা পেঁচি পেঁচে ওর বেউনি বর। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে বেউনি। তো আর আমরা করি না, আমরা এইভাবেই করি। না, আমি এই দড়ি বানাতে দেখিনি, ওই সরু সরু দড়ি, মানে কোনো বোঝা বাঁধার জন্য মাঠে ঘাটে দেখেছি। ওগুলা লিউলির দড়ি বলে। ওগুলা না না, এই না না, খড় দিয়ে বানাতে দেখেছি। ওগুলা এমনি ধানের বোঝা করার লাগে। হ্যাঁ, ধানের বোঝা করার লাগে অনেক কিছু বোঝা করালে বানায়। এই খড় দিয়ে বানায় ভাই, 2 হাতে করে পাক দিক। হ্যাঁ, তো কাকু বেশ এখানে বসে বসে বড় বানাচ্ছেন ওনার তলা বানানোর জন্য। বলছি, আপনার পেশা কি কাকু? চাষ। চাষাবাদ করেন, মানে ধানের সময় ধান, সবজির সময় সবজি। আপনাদের এখানে সবজি বলতে কি হয়? আমাদের দিকে সবজি বলতে আলু, সরষে, গম, বেগুন, পটল, মূলো এই সব হয়। ও আচ্ছা আচ্ছা। তো আপনার এখন যে ধান উঠে গেছে, এখন মাঠে সবজি লাগিয়েছেন? হ্যাঁ, সরষে আছে, আচ্ছা আলু বসাবো। আচ্ছা, এই মাঠে কোনো খাটনি নেই? ধরুন একবার ফেলে দিলেন, তারপরে বীজ দেওয়া, কুপিয়ে দেওয়া, সব খাটুন আছে। সব খাটনি আছে না? লাগিয়ে দিলে কি আর হয়? ও আচ্ছা আচ্ছা। প্রচুর খাটুন। তো যাই হোক, কাকু এখানে যে বসে বসে বড় বানাচ্ছেন দেখতে বেশ ভালো লাগছে, বাড়ির সামনে বসে বসে। আর বাড়ির যে দেয়ালের মধ্যে যে লাল ফুল, এটাকে কি ফুল বলেন আপনারা? এটা কাগজ ফুল। কাগজ ফুল বলেন। এগুলো দেখতে বেশ ভালো লাগে বাড়ির সামনে। ঠিক আছে কাকু, ধন্যবাদ গল্প করার জন্য। আচ্ছা, বেশ। তো দেখে বেশ ভালো লাগলো, আপনার নতুন একটা জিনিস দেখলাম। আর বাড়ির সামনে এই বাঁশ বাগান কি কোনো কারো ব্যক্তিগত নাকি সরকারি? এত বড়? কোনো কিছু সরকারি নয়, সব নিজের নিজের। এই এত বড় বাঁশ বাগান কোনো একজনের? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। না, একজনের অনেকের আপন আপন ভাগ আছে, যার যেমন জায়গা সে তেমন লাগাইছে। ও আচ্ছা আচ্ছা। তো পেছনে যে বাঁশ বাগান, বেশ অনেক বড় সড়ো একটা বাঁশ বাগান দেখলাম। ইভেন এখনও দেখতে পাচ্ছি সামনে, এই যে ঘর বাড়ির পেছনেও বেশ অনেক বাঁশ বাগান দেখতে পাচ্ছি। আর এখন এই দিকের ম্যাক্সিমাম বাড়ির সামনে দেখতে পাচ্ছি ধান ঝাড়াই করে উঠানের মধ্যে শুকাতে দিয়েছেন, ম্যাক্সিমাম বাড়ির সামনে দেখতে পাচ্ছি। কাকু, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? তোমরা কি করছো এখানে? কাকু, আপনি কি করেন? আপনার পেশা কি? আমার চাষ। অনেক গ্রামের লোকজন দেখি বাইরে বাইরে যায়, তো আপনাদের কলকাতায় ধরুন বা অন্য কোনো রাজ্যে গিয়ে কাজ করার এখানে নেই? না, যায় মানে এখানে চাষবাস করে আপনাদের হয়ে যায়? আচ্ছা আচ্ছা। সুন্দরবনে ওদিকে ম্যাক্সিমাম লোকজন বলে যে আগে আমরা এই চাষবাস করে চালিয়ে দিতাম, কিন্তু এখন ওই সংসারটা চলছে না, তাই বাধ্য হয়ে বাইরে যাচ্ছি। ওদিকের লোকজনের 4-5 বিঘে জমি, তারপরে বলছে হয় না। এটা কি সম্ভব? ধরুন আপনার এখানে 5 বিঘে জমি, আপনি যদি ওটাকে চাষাবাদ করে চালাতে পারবেন, ধরুন 5-6 জনের সংসার? হ্যাঁ, তা চলে যাবে। তো সুন্দরবনের লোকজনের কেন হয় না বুঝি না, বলে 5 বিঘা জমিতে কিছু হয় না, তারপরেও বাইরে গিয়ে খাটতে হয়, এটা কেন? তা কি জানবো আমরা। ধরুন আপনার 4-5 জনের একটা ফ্যামিলি, মিনিমাম কত বিঘা জমি হলে চাষাবাদ করে চলে যেতে পারে? 5 বিঘা হলে মিনিমাম 5-6 বিঘা হবে। 5-6 বিঘা হলে ভালোভাবে চলে যায়। আর 10 বিঘা হলে ভালো হবে। সে তো 50 বিঘা হলে আরও ভালো যাবে। বলছি মিনিমাম একেবারে কম কত বিঘা জমি হলে চলবে? ওই বিঘা 6-7 করে হলে হবে। বিঘা 6-7 হলে চলে যাবে। আচ্ছা আচ্ছা। 5টা লোকে আমার 5টা লোকে চলবে 3 বিঘা জমি। 3 বিঘা জমি আমার নাই, 3 বিঘা জমি হলেই আমার চলে যাবে। আপনার চলে যাবে, মানে ওই ধান চাষ, সবজি চাষ, এই যা করে চলে যাবে 3 বিঘাতে। যাও, উনি বলছিলেন 5-6 বিঘে, বাট এই দাদা বলছেন 3 বিঘে হলে চলে যাবে। দেখেন এখন যা যুগ উঠে গেছে, হ্যাঁ বর্তমানের যুগ। হুম। বর্তমানের যুগ হচ্ছে আপনার কে যে এখন আমাদের স্বাস্থ্যকীতা হয় যে সরকার হচ্ছে মমতা ব্যানার্জি। ওর যে দিনকালটা এসছে কিন্তু চলছে না ঠিকভাবে, সব জিনিসের দাম বেড়েছে বলে চলছে না। আচ্ছা। আবার আমার যদি এখন 3 বিঘা জমি থাকে, তা আমি এখন আর চালাতে পারবো না, বুঝতে পারছেন তো? তাহলে মানে আমি বুঝলাম না, এখানে মমতা ওই সরকার ব্যাপারটা বুঝলাম না, ওটা কেন বললেন? আচ্ছা, ওই সরকারের এতে আমলে দাম বেড়েছে। দাম বেড়েছে, আচ্ছা, এই জন্য চলবে না। তো এই সরকারের আমলে মিনিমাম কত বিঘা জমি থাকতে হবে?
কিছু না হলে আপনার প্রত্যেকটা সংসারে আমার যদি 5টা লোক থাকে, হ্যাঁ, তা কিছু না হলে 5 বিঘা থেকে 6 বিঘা 5 থেকে 6 বিঘা লাগবে। লাগবে। এমনি আপনার বর্তমান পেশা কি, এখন কি করেন? এখন আমি লেবারে কাজ করি। আচ্ছা, অন্যের জমিতে বলুন বা কোথাও কোনো রকম কাজ পেলেই করেন? করি। ও আচ্ছা আচ্ছা, জমি নাই আপনাদের? না। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। যাচ্ছেন কোথায় এদিকে? আমার এইটাই বাড়ি। এটাই বাড়ি? ও আচ্ছা, দাদার বাড়ির যে মাটির দেওয়াল ভেঙে গেছে, এটা রান্নাঘর ছিল নাকি আগে? হ্যাঁ, রান্নাঘর ছিল। এটা আপনার 2000 সালে বন্যাতে ভেঙে গিয়েছিল, এই ঘরটা করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই মাটি, এই গোবর কি বলে, ঘুটে কে দিয়েছে? ঘষে দিয়েছে বাড়ির লোকজন দিয়েছে। তো দাদার যে পুরনো মাটির বাড়ি ছিল সেটা ভেঙে গেছে, ওদিকে যদি ওর ছাদওয়ালা বাড়ি হচ্ছে, তাই তো? হয়ে গেছে মানে সম্পূর্ণ হয়। আচ্ছা, সম্পূর্ণ হয়নি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো দাদা বাড়ি হচ্ছে একেবারে রোডের পাশে, ওদিকে আবার বাঁশবাগান। এই বাঁশবাগান কি আপনাদের? না, অন্যের? ও আচ্ছা আচ্ছা। তো বাঁশবাগান কিন্তু এখনো শেষ হচ্ছে না। এদিকে আরও দেখতে পাচ্ছি লম্বা, যতদূর চোখ যাচ্ছে তত দূরে দেখতে পাচ্ছি বাঁশবাগান। এই যে রাস্তাটা চলে যাচ্ছে ভেতরে, সোজা দেখতে পাচ্ছি বাঁশবাগান। ইভেন আমার সামনেও দূরে দেখতে পাচ্ছি। আর রাস্তা দিয়ে দেখো ট্রাক্টর বেরিয়ে যাচ্ছে। এই রাস্তায় দেখছি প্রচুর ট্রাক্টর চলছে। না, এখানেও একটা মাটির বাড়ি। অ্যাকচুয়ালি আগে মাটির বাড়ি ছিল, এখন সবার পাকা বাড়ি হয়ে গেছে। সে নিজে করুক আর কোনো সরকারের অনুদানে হোক, বাট হয়েছে। ডান দিকের পুকুরটা বেশ অনেক বড় সড়ো দেখতে পাচ্ছি। আর এদিকেও বাঁশবাগানে ভর্তি। ইভেন আমার এই যে বাঁদিকে যে নদীর ওপরেও কিন্তু পুরো বাঁশবাগানে ভর্তি। টোটাল এরিয়াটা বাঁশবাগানে ভর্তি। বলছি দিদি, এই আপনারা বাঁশবাগানের ভেতরে এসে ঘর বাড়ি বানিয়েছিল আপনাদের শ্বশুররা, নাকি বাড়ির পরে বাঁশবাগান লাগিয়েছে? বাঁশবাগান ছিল, তাও ঘর করেছে। ওইদিকে দেখেন কেন নামুনি কত বাঁশবাগান। না, সেটা তো দেখছি, পেছন থেকে পুরো টোটালটাই দেখছি বাঁশবাগানে ভর্তি। আরো ঘর আছে, বাঁশও আছে ভেতরে। তাই? মানে এখানে আগে বাঁশবাগান ছিল? হ্যাঁ, ঘর করেছে। তো সেই বাঁশবাগান কেটে কেটে ঘর পর বানিয়েছে? বাঁশও লাগাইছে, ঘরও করেছে। সবই তো সুবিধে। এই পাশে তো নদী, নদীতে মাছ হয় না, ধরেন না আপনারা? কি মাছ ধরা পড়ে এতে? এই নদীর তো কোনো স্রোত নেই, মানে জল এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না, যায় না, জল থেমে থাকে এখানে? জল এদিকে চলে যাচ্ছে। না, জোয়ার ভাটা হয় এখানে? আসে না? না। তো এই দিদিরা যেখানে বসে গল্প করছেন, গল্প করার জায়গাটা তো খুব সুন্দর। হ্যাঁ, ঘাটের একদম ঠিক মানে ঘাট বাঁধানো আছে এখানে, আর এখানে বসে থেকে আর কি গল্প করছেন। বিকেলবেলা বাড়ির থেকে এসছে। আর এখান থেকে মানে রাস্তার পাশে যে সিঁড়ি বা ঘাট আর কি, তো শান বাঁধানো ঘাট, সেই ঘাট থেকে অনেকটা নিচে নামতে হয়। নামার পরে নদীতে যাওয়া যায়। আর নদীতে এক কাকুকে দেখছি জামা কাপড় ধুচ্ছেন। এখানে স্নান টান করেন নাকি? এখানে কি স্নান টান করেন এই জলে? আচ্ছা আচ্ছা, কাকু এখানে বসে জামা কাপড় কাচ্ছেন, এখানে স্নানও করেন। আর উল্টো দিকে যে পার, সেখানে ওগুলো কি কাশফুল? কাশফুল। আর কাশফুলের ওপারে হচ্ছে বিস্তর বাঁশের জঙ্গল ঠিক না, বাঁশ বাগান আর কি। তো কাকু, আপনি তো এখানকার পুরনো মানুষ, এই বাঁশ বাগান কি কত আগের থেকে আছে? আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে। আচ্ছা, এবার মানে কোথাও কোথাও ধরুন আপনার বংশ বেড়ে যাচ্ছে, ছেলেপুলে বেড়ে যাচ্ছে, তখন এই বাঁশ বাগান কেটে কেটে ঘর বানানো হচ্ছে, মানে বাঁশ বাগান আগের থেকে। মানে এটা কি আরো সামনে অনেকটা দূর পর্যন্ত বাঁশ বাগান? অনেক আছে, এইখান থেকে একবার ওই চুরিয়ার গ্রামের ভেতর অনেকটা দূর। তারপরে আরো আছে বাঁশ ওদিকে। আচ্ছা আচ্ছা, আপনাদের গ্রামের নাম কি? কামদেবপুর। আচ্ছা, এই মুহূর্তে আমি যে গ্রামে আছি সেই গ্রামের নাম হচ্ছে কামদেবপুর। একটু আগে ছিলাম ওই গ্রামটার নাম কি? এই ধরুন ওইদিকে তারাপীঠের কবিচন্দ্রপুর, তারপরে এটা কামদেবপুর। আচ্ছা আচ্ছা, তো আমি জাস্ট ছিলাম কবিচন্দ্রপুর পেছনে, আর হাঁটতে হাঁটতে চলে এলাম কামদেবপুর, সেকেন্ড কোনো একটা গ্রামে। আর এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা মাছের কথা জিজ্ঞাসা করছিলাম, এখানে দেখতে পাচ্ছি ছিপ ফেলেছেন। তো এখানে কি মাছ ধরা পড়ে, মানে ছিপে কি ধরনের মাছ পড়ে? রুই মৃগেল থাকে। রুই মৃগেল, এটা কি মিষ্টি না নোনা? এটা মিষ্টি। আচ্ছা, মিষ্টি জল এটা? ও আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এই যে নদী, এই নদীর জল হচ্ছে মিষ্টি জল। আর এই নদীতে প্রচুর এই ধরনের ঘাট আছে, পাকাপোক্ত ঘাট। এই একটা ঘাট দেখতে পাচ্ছি, সামনে নদীকে দেখতে পাচ্ছি, ইভেন আমার পেছনেও 4-5টা দেখে এলাম। এগুলো কি পঞ্চায়েত থেকে করে নাকি আপনাদের গ্রামের লোকজন? পঞ্চায়েত থেকে না? আর এই ঘাটের পাড়ে বসে বসে ওপরে কাকিমারা দিদিরা গল্প করছেন, বেশ মজা করে গল্প করছেন।
ভালো লাগছে কেমন, মানে কেমন কতটা ভালো লাগছে এখানে বসে গল্প করতে? ভালো লাগে, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। তো আপনারা দুপুরে খেয়ে দিয়ে তারপরে কি ঘুমান নাকি এখানে চলে আসেন গল্প করার জন্য? না, খানি বাড়িতে কাজ মাজ করি বিকালকার, হুম। জল ভরানো হয়, ঝাঁট দেওয়া হয়, গরু আছে খেতে দেওয়া হয়, দিয়ে তখন বেলা থাকে না তখন একটু বেড়াইতে আসি, এখানে বসি। আচ্ছা, এই কটা পর্যন্ত চলবে এই গল্প? এই গল্প হ্যাঁ, এই আর একটু পর চলে যায় 5টা পর্যন্ত। আচ্ছা 5টা পর্যন্ত, এখন 4:30 বাজতে যায়। হ্যাঁ। 5টা বাজলে মানে সন্ধ্যা নামলেই চলে যাবে। হ্যাঁ, এটা কি শীতের সময় নাকি গরমের সময় ওরকম গল্প টল্প করে? শীতে মানে সারা বছরই কম বেশি হয়? হ্যাঁ, শীতের সময় ছাওয়া থাকে যে। আচ্ছা আচ্ছা, ছাওয়ার থেকে তারপরে এদিক থেকে তো বেশ হাওয়া নদীর উঠবে, হাওয়া ফুরফুরে হাওয়া যেটাকে বলে আর কি, সেই ফুরফুরে হাওয়া, এদিকে সেই হাওয়ায় বসে বসে গল্প করবে। বেশ মজাদার একটা গল্পের জায়গা আর কি এই জায়গাটা। আর এখানে দুই পুচিকে দেখতে পাচ্ছি। তোমরা এখানে কি করতে এসছো বলো? কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 5-এ। কি নাম তোমার? মন্দিরা। মন্দিরা। তোমার? ক্লাস 7-এ পড়ি, অন্তরা লেট। আচ্ছা, তোমরা এখানে বসে কি করছো? এমনি বসলাম। আমি তোমার যাওয়ার সময় তো দেখলাম না, এক্ষুনি এলে? আচ্ছা, ওখানে বসেছিলে? না, তো কোন দিক দিয়ে এলে তোমরা? ওই ঠিক। আচ্ছা, ওদিক দিয়ে এলে। তো অন্তরা ক্লাস 7-এ পড়ে। আর কি নাম? মন্দিরা। মন্দিরা। তোমরা কি দুই বোন নাকি, অন্তরা মন্দিরা? না, তোর নাম কাকির এরকম মেয়ে। ম্যাচিং? হ্যাঁ, ও কাকির মেয়ে। তো অন্তরা আর মন্দিরা দুই বোন। আচ্ছা কাকিমা, ভালো লাগলো গল্প করে। কামদেব গ্রামের নাম জানতাম না, কাকু বললেন। আর টোটাল জায়গাটা হচ্ছে বাঁশবাগান। তো ওনার বক্তব্য হচ্ছে এখানে ওনার বাপ ঠাকুরদাদের আমল থেকে বাঁশবাগান ছিল। তো আস্তে আস্তে বাঁশবাগান কমছে, তার কারণ হচ্ছে কারোর ছেলেপুলে বেড়ে যাচ্ছে, ঘর বাড়ির দরকার পড়ছে, তখন এই বাঁশবাগান কাটছে। আর সেই কাটার পরে ওখানে ঘরটর বানাচ্ছেন, তারপর থাকছে। নাহলে বলছে আরও বেশি বাঁশের জঙ্গল ছিল। তারপরেও এখন যা দেখতে পাচ্ছি বেশ প্রচুর বাঁশবাগান। ডান দিকে কম, বাট আমার নদীর ওপারে বাঁ দিকে প্রচুর পরিমাণে বাঁশবাগান, প্রচুর। এই গ্রামের কারো যদি চাষের জন্য জল লাগে, ঝামেলা নেই। বাঁদিকে নদী আছে, নদীতে ওই মোটর লাগাবে, পাম্প লাগিয়ে পাইপের মাধ্যমে আর কি এবারে খেতে পৌঁছে দেবে। তো অসুবিধা নেই চাষের জন্য জল টল লাগলে আর কি। তো জানি না গরমের সময় এখানে জল টল থাকে কিনা। নর্মালি মানে জলের দরকারটা হয় গরমের সময়। তো এখন এখানে দেখতে পাচ্ছি এইসব মাঠে কি চাষ হচ্ছে? সরষা। এগুলো সরষে? হ্যাঁ, সবগুলো মাঠে? হ্যাঁ, এগুলো সবই আছে। আলু আছে, আচ্ছা, মাছ। ওইটো আর ওই 3টে। আচ্ছা, আলু আছে, বাদ বাকি সরষে। হ্যাঁ, তো এই যখন সরষে গাছগুলো বড় বড় হয়, যখন ফুল ফোটে তখন অসাধারণ লাগে না? দেখতে খুব মজা লাগে। দেখতে খুব মজা লাগে। হলুদ রং। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, ওই যে এটা কি গ্রাম? এটা চকাটলা। চকাটলা। আর ওই পেছনটা কামদেব নাকি? কান্দেপুর। কানদেব? কান্দেপুর। কাম না কান? কান। আচ্ছা, কানদেব। আচ্ছা, কানদেবপুর। তার আগে ছিল কবিচন্দ্রপুর। কবিচন্দ্রপুর। আর আপনাদের জাস্ট এখান থেকে শুরু হচ্ছে চকাটলা, তারপরে নপাড়া, নপাড়া। আচ্ছা আচ্ছা, তারপরে জুনিদপুর। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমি হাঁটতে হাঁটতে বেশ অনেকটা চলে এলাম, তার মানে 3টে গ্রাম ক্রস করে ফেললেন তো। তা আপনি এখানে বসে বসে কি করছেন? ছাগল আছে। আচ্ছা, ছাগল ঘাস খাচ্ছে, আপনি বসে বসে? ওই যে সরষা খাবে। আচ্ছা, সরষেতে না নামে যার জন্য বসে আছেন। আপনাদের চাষবাস হয়নি? হ্যাঁ, ওই যে। আচ্ছা, এটাই আপনাদের জমি? হ্যাঁ, এগুলো আমাদের। ও আচ্ছা আচ্ছা। তো এগুলো কি লোক ধরে করিয়েছেন নাকি বাড়ির লোকজন করেছে চাষ? ওই ইয়াতে ট্রাক্টরে। না, ট্রাক্টর আসে পরে তো কিছু কোদাল দিয়ে। না, কোদাল লাগেনি, শুধু ছিটিং দিয়েছি। সেটা কি ট্রাক্টরের পরে নাকি তার আগে দিতে হয়? আগে। মানে ওই ধান জমিতে ছিটিং সরষে ছিটি দিয়েছেন, তারপরে হালটা দিয়েছেন? ও আচ্ছা, পরে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে সরষে ছিটালে হয় কি, যখন হালটা করবে তখন এই সরষেগুলো নিচে ঢুকে যায়, তাহলে গাছগুলো হয় আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকিমা, ভালো লাগলো। ওনারা ওখানে কি করছেন? আচ্ছা, ওখানে মূলো চাষ করেছেন, সেখানে জল টল দিচ্ছেন। আপনি কি জল দিতে গেছিলেন? তো হ্যাঁ, ও আচ্ছা, এনাদের যে জলের ক্যারি করার যে জায়গা সেটা বেশ ভালো। তেলের টিন তো এগুলো। তো অনেক জায়গায় দেখি বড় বড় ড্রাম থাকে, এটা তো জল কম ধরে। কম ধরলেও এই তো নিয়ে যেতে তখন দম বেরোবে। আচ্ছা, কবার লাগে এরকম? কবার লাগে? ওই প্রয়োজন মতন দিতে হবে। তবু কতবার আজকে গেলেন? আজকে 2বার গেলাম। আচ্ছা, 2বারই হয়ে গেছে। এই নদীর জল? না, নদীর জল, ওই টিউবওয়েল পুকুরের জল আছে। ও আচ্ছা আচ্ছা, এই নদীর জল তো ভালো, মানে মিষ্টি তো, চাষ দিলে হবে তো। ও আচ্ছা, আপনার কিসের চাষ? রসুন? তো কাকু ওনার মাঠে রসুন চাষ করেছেন, সেখানে জল দিতে গিয়েছিলেন ওনাদের এই টিনের ডাব্বাতে করে। তো আপনারা কি টিনের ডাব্বাই বলেন নাকি আপনাদের মানে? না, টিন বলি আমরা। টিন বলেন? না না, বলছি আপনাদের চাষি মানুষের কোনো গ্রাম ভাষা নেই এর আলাদা করে? এইটাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো। তো গ্রামের হেলে আর কি, গ্রামের যে
গ্রামের যে সৌন্দর্য এই সমস্ত মানুষের থেকেই আর কি বেরিয়ে ওঠে, ফুটে ওঠে। আর যে গ্রাম এখন আমি এন্টার করছি, এই গ্রামের নাম হচ্ছে চকাটলা প্রাথমিক, এটা বিদ্যালয় বাট গ্রামের নাম হচ্ছে চকাটলা। এই যে চকাটলা, আর যে প্রাইমারি স্কুল সেটা হচ্ছে চকাটলা প্রাথমিক বিদ্যালয়, রামপুরহাট, দক্ষিণ চক্র বীরভূম। আচ্ছা, আমি দক্ষিণ 24 পরগনা বলতে যাচ্ছিলাম। আর মাঠের পাশেই রোডের ধারে এরকমই ধানের বোঝা দেখতে পাচ্ছ, এরপরে কোনো একটা সময় বাড়িতে নিয়ে যাবেন। তো ওভারঅল এই সামনে যত মাঠ দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মাঠে ধান কাটা হয়ে যাওয়ার পরে এরকমই চাষও হয়ে গেছে। খুব অল্প জমি আছে যেখানে ধান কাটা এখনও হয়নি, আর আরও বেশ কিছু জমি আছে দেখতে পাচ্ছি ধান কাটার পরে ধানের যে কি বলে বোঝাগুলো আর কি, ধানের যে বোঝা মাঠের এক কর্নারে দেখতে পাচ্ছি সব রাখা আছে। তো ওভারঅল এই মুহূর্তে গ্রামের পরিবেশ ঠিক এমনই। আমি প্রায় 3খানা গ্রাম, মানে পেছনে 2খানা গ্রাম প্লাস এই 3 নম্বর গ্রামে এন্টার করছি, যে গ্রামের নাম হচ্ছে চকাটলা। তো এই গ্রামের শুরুতেই দেখতে পাচ্ছি এখানে একটি মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি। তো এতক্ষণ এই যে পেছনে 2খানা গ্রাম, কোনো গ্রাম মানে একটাও মাটির বাড়ি দেখলাম না, জানি না পাড়ার ভেতরে আছে কি না কোথাও। ওরে বাবা রে, দিদি দরজা খুললে এমন করে তো ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, আর সেটা তো দেখছি আপনার বাড়ি প্রথম দেখতে পাচ্ছি। কত পুরনো বাড়ি এটা? আপনার বাড়ি নাকি এটা? আমার বাড়ি নয়, কাকা শ্বশুর বাড়ি। কাকা শ্বশুর বাড়ি। এটা কত পুরনো বলতে পারবেন? বলতে পারবেন না, মানে আপনি বিয়ে হওয়ার আগের থেকে? আপনার বিয়ে হয়েছে কত বছর হলো? 30 বছর 50 বছর। 35 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওনার বিয়ে হয়েছে 35 বছরের উপর হয়ে গেছে। আর উনি বিয়ে হওয়ার পর থেকেই ওনার ওই কাকা শ্বশুরের বাড়িটার দিকে আসছেন। তো এখানে একটা আছে, ইভেন ভেতরেও মাটির বাড়ি দেখতে পাচ্ছি ওদিকে। ও আচ্ছা আচ্ছা, তো মাটির বাড়ির যে বারান্দা দেখতে পাচ্ছ, বেশ দেখতে বেশ ভালো লাগছে। বাঁশ যে পিলার আর কি, সেই বাঁশের পিলার, ওপরে তাল গাছ বা খেজুর গাছের যে বাটাম বা গুড়ি সেগুলো দিয়ে স্ট্রাকচার করা, আর তার উপরে খড়ের চালা। তো এই গ্রামে তো কোথাও তেমন একটা মাটির বাড়ি দেখলাম না। আপনাদের মাটির বাড়ি? আমার মাটির বাড়িতে আমাদের না না, বলছি এই গ্রামে তো আর অন্য কোথাও মাটির বাড়ি দেখলাম না। এই একটা দেখতে পাচ্ছি আর এখানে একটা দেখতে পাচ্ছি। এখানে কেন, আপনাদের কেন ঘরদোর করেননি কেন? ঘর দুয়ার কি করবো না? সরকার থেকে টাকা তো দেয়, আসছে না? দিচ্ছে না। অ্যাপ্লাই করেননি? করেছি, কইতা করেছেন? হ্যাঁ। কত বছর আগে? এই তো 2-3 বছর আগে করেছি, এখনো করলো। যে কি বলছে সব, মানে পঞ্চায়েত প্রধান বা আপনাদের মেম্বার কি বলে, হবে হবে কি হবে না? এখন তো নিয়ে গেছে, এখন হবে না তা বলতে পারছি না। নিয়ে গেছে, হবে হবে বলছে। যাই হোক, হবে যখন বলছে হবে, নিশ্চয়ই হবে। আশা কি আশা চাষা মরে না, না মরার কথা বলছি না, আশ রাখতে হবে। আশ না রাখলে হবে না। হোক, মানে হবে 2 দিন পরে, আজ না হোক 2 দিন পরে হবে। বাড়ির বাইরেটা অসাধারণ লাগছে, মাটির বাড়ি। বাট আজকের দিনে মাটির বাড়ি অনেক বৃষ্টি বাদলের সময় অনেক সমস্যা হয়, তাই না? মানে জল পড়ে, কাদা হয়ে যায়। জল পড়ছে বাবা, কি করবো? জল পড়ছে, চিনটা পাচ্ছে, বালতি উঠে পাচ্ছে, বালতি আর করতে পারছি না বাড়ি। আপনার হাজবেন্ড কাকু কি করেন? কিছুই করে না, চাষবাস করেন। আপনার ছেলেপিলেরা তাই চাষে, মানে আপনার জমি জায়গা আছে সেটাতেই চাষাবাদ করেই চলে। আচ্ছা, বাইরে কোথাও যেতে হয় না কাজের জন্য? আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি ওনাদের চাষবাস করে আর কি সংসার চলেন। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বাইরে কি দেখতে পারবো? আমার 150 লোক বটে। বুঝলাম না, বলুন। আমরা কি নিচু জাত বটি, সেই যাবো আমরা মোড়ল। ছোট জাত কেন বললেন? ও ছোট মধ্যে মুনিশ কাটতে পারে যারা, তারাই। আচ্ছা, ছোট জাত যারা, তারা কি মনুষ কি বলেন? আর মুনিশ কাটতে পারছে না। মুনিশ? হ্যাঁ, ওই লিভার খাটতে পারছে, লিভার পাচ্ছে, আমরা তো পাচ্ছি না। মানে মেয়েদের কথা বলছেন, মহিলাদের কথা? ছেলে সবাই আছে, লিভার কাটছে। তো আপনার বাড়ির ছেলেরা মুনিশ কাটতে যায় না? ওই মানে মোড়ল বলে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো উনি বলছেন ওনারা জাতে মোড়ল, মানে উঁচু জাত এরকমই একটা বলতে চাইলেন। তো এই জাতের মানুষজন মুনিশ খাটতে যান না, মানে অন্যের জমিতে গিয়ে ওই লেবার দিনমজুরি যেটা সেটা করেন না, যার জন্য হচ্ছে না। নিচু জাত হলে তাহলে মুনিজি বেলা থাকে, তাও তো হয়, জোরজমতো বেলা নাই। আচ্ছা আচ্ছা, একটু আছে, ওই করে খাই। আচ্ছা, এই যে মুনিশ খাটা আপনাদের ওই জাত যেটা বললেন, তো লেবার, বুঝতে পেরেছি, লেবার খাটতে যাওয়া। তো আপনাদের বাড়ির লোক গেলে কি হবে?
কি হবে, কিছু হবে না, কিছু হবে না, যায় না। তাও যাচ্ছে, দেখছি যাচ্ছে যাচ্ছে। তো আগে যেত না, এখন বাধ্য হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাচ্ছে, এখন কি করবে এখন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কি প্রচার করছেন দাদা আপনার গাড়িতে? নবোদয় শিশু একাডেমি, নতুন স্কুল নাকি? ও আচ্ছা আচ্ছা, দাদা গাড়িতে করে স্কুলের অ্যাড দিতে বেরিয়েছেন। এই রোডের ওপরে এখানে দেখতে পাচ্ছি ধান গাছ আর কি। আচ্ছা, ধান গাছ এইখানে নিচে দিয়েছে কেন? যাতে ঝরে যায়। আচ্ছা, এই ধানকে আমরা তো লক্ষ্মী মানি, আমরা তো পা দিই না, না? তো এই যে এখানে দিয়েছে, আমরা তো ধরুন আমার পায়ে জুতো আছে, আরো লোক যাচ্ছে পা মানিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? না না, সেটা বলছি না। এই ধরুন আপনার বাড়িতে ধান থাকলে আপনি পা দিয়ে করেন না, হয় না, যেমন মানি লক্ষ্মী বলে। তো আচ্ছা, তো রাস্তার মধ্যে সেটা কেউ মানছে না। তো এই ধান গাছ, ধান সমেত আর কি, ধান গাছ এখানে রোডের ওপর দিয়েছে, লোকজন পাড়িয়ে যাচ্ছে, তো সেটা খারাপ লাগছে। আচ্ছা, এখানেও মাটির বাড়ি, আর যে মাটির যে দেওয়াল, ওরে বাপরে, 2 ফুটের ওপরে মাটির দেওয়াল। তো এই যে বললো নিচু জাত উঁচু জাত, মুনিশ খাটা, এর আগে যখন আমি মুর্শিদাবাদ গেছিলাম তখনও এই কথা শুনেছিলাম যে আমরা নিচু জাত বলে মুনিশ খাটতে যাই, আর এক কাকিমা বলছিলেন যে আমরা উঁচু জাত বলে মুনিশ খাটতে যেতে পারি না, মানে না খেয়ে থাকলেও পেটে গামছা বেঁধে বা কাপড় বেঁধে এরকমই কিছু বলেছিলেন। তো সেটা কতটা বাস্তবসম্মত আমি জানি না, মানে খিদে পাচ্ছে আমি যাতে উঁচু বলে কাজ করতে পারবো না, এটা কোনো কথা হলো? যাই হোক, এইদিকে আর যাবো না। এই বালতিতে কি আছে? জামা কাপড় কেচেছেন? কে কেচেছে? আপনি নিজে কেচেছেন? কেন কাচার লোক নেই? আছে। তাহলে আপনি নিজে কাচ্ছেন? সময় পাইনি, মানে অন্য কাজে ব্যস্ত। ও আচ্ছা আচ্ছা, তো আপনার এই গ্রামের বাড়ি? হ্যাঁ, না, আমার বাড়ি ওই পাড়া। তো এদিকে কোথায় যাচ্ছেন? এদিকে আমার শ্বশুর বাড়ি। আপনি কি শ্বশুর বাড়ি ঘুরতে এসছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, যান। জয় গুরু। এই চকাটলা গ্রামের এক কাকুকে পেয়েছেন সামনে, ওনার সাথে একটু গল্প করি, মানে কথা বলি। যে এর আগে আমি 2টো গ্রাম হেঁটে এলাম, আপনাদের গ্রাম নিয়ে 3 নম্বর গ্রাম। এই আরও দেখতে পাচ্ছি সামনের দিকে এই নদীর ওপাশে বা ডান দিকে প্রচুর বাঁশ বাগান। এই বাঁশ বাগানের গল্পটা কি, মানে থাকার কারণটা কি? হ্যাঁ, আচ্ছা, আগের দিনে তো এইসব পাকা কনস্ট্রাকশন ছিল না, আর এটা ফ্ল্যাট এরিয়া, বন্যা হতো প্রত্যেক বছর, আর ঘর বাড়ি সব ভেঙে যেত। তার জন্য এই বাঁশগুলো লাগানো হয়েছিল যে বন্যার সময় ঘর বাড়ি ভেঙে যাবে, তারপরে এই বাঁশ দিয়ে সেই আবার বাড়ি তৈরি করা। এটা কত বছর আগেকার কথা? এটা আপনার মোটামুটি 2000 বন্যার আগে থেকে, 2000 বন্যার পর থেকে আপনার এই পাকা কনস্ট্রাকশনগুলো বেশি হয়েছে। তার আগে সবই পাকা, মানে কাঁচা বাড়ি ছিল। বাঁশ বাগান মানে 2000 আগে? বাঁশ বাগানে আমাদের পূর্বপুরুষের আমল থেকে। আপনাকে তো আগেই বললাম এটা ফ্ল্যাট এরিয়া ছিল, এখানে বন্যা হতো, বন্যা কবলিত এরিয়া, এবং বাড়ি করতে গেলে তো বাঁশের প্রয়োজন হয়। ওই জন্য এই যত নিচু এলাকা দেখবেন সবই বাঁশ বাগান থাকে। আচ্ছা, এখানে লাস্ট বন্যা কত সালে হয়েছে? 2000 সালে বন্যা হয়েছে। এটা প্রবল বৃষ্টি হয়েছিল, প্রবল বৃষ্টি হওয়ার জন্য বন্যাটা হয়েছিল। 2000 সালের বন্যাটা হচ্ছে মারাত্মক বন্যা। এখানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে প্রায় এতটা জল, এখানে এতটা জল। এখন সেরকম বন্যা হওয়ার চান্স আছে? 2000 সালের পর থেকে হয় না, তবে এইগুলো মাঠগুলো সব ভেসে যায়। এগুলো জল কি নদীর জল চলে আসে? নদীর জল। ওদিকে আপনার আর একটা চিলে বলে নদী আছে, কাঁদর আছে। আচ্ছা, নদীর তো করুণ অবস্থা দেখতে পাচ্ছি। হ্যাঁ, নদীর করুণ অবস্থা, মানে কঠিন করুণ অবস্থা। মানে এর একবার সাফাইয়ের একবার কাজ হচ্ছিল কিছুটা, মানে এই স্কুল অব্দি হয়েছিল, তারপরে ওগুলো আর হয়নি। তো এটাকে যদি ড্রেজিং বা কিছু করে তো অবশ্যই জল থাকবে, কিন্তু সেটা তো আর সরকার সেরকম ব্যবস্থা করছে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আর একটা ব্যাপার হচ্ছে নদীটা পুরো বৃষ্টি জলের উপর মানে নির্ভরশীল। এটা আপনার ওই পাহাড়ের বরফ গলা জলের নয়। হ্যাঁ, এই নদীটার উপর আপনার 3টে বাঁধ আছে। একটা হচ্ছে আপনার ডেউচা বাঁধ যেটা বলছে, তারপরে আছে আর একটা আপনার ওই তীরপাড়া ব্যারাজ। আচ্ছা, ও ব্যারাজ থেকে জল যখন ছাড়ে তখন জল আসে, আর তীরপাড়া ব্যারাজের জলটা পায় আপনার ডিবিসি থেকে। আচ্ছা, বুঝতে পারছি, মানে ওই ভায়া হয়ে আসে। আর প্রবল বৃষ্টি হলে বন্যা হয়। এইগুলো দেখছেন ফাঁকা মাঠগুলো, এগুলো সব ডুবে যায় বর্ষাকালীন, সব ডুবে থাকে। তার মানে ধান চাষ হয় তো বর্ষাতে? আচ্ছা, ধান কাটার পরে যে আলু সরষে। তো এখন দেখে যতটা শুষ্ক মনে হচ্ছে যে এখানে কখনো বন্যা হতে পারে না। না না না, বর্ষার সময় হয় চরম বন্যা, চরম। ও আচ্ছা, চরম থেকে চরম বন্যা হয়। যে ওই যে আপনার আডলা যাওয়া রোডটা দেখছেন, ওই রোডটা পুরো ডুবে যায়। মানে সামনে যে রোড আছে, সামনে যে পাকা রোড, ওটা আডলা বামদেব বাড়ি যাওয়ার রোড, ওটা পুরোটাই ডুবে যায়। আপনাদের এই গ্রামের ম্যাক্সিমাম মানুষের পেশা কি? পেশা কৃষি, বেশিরভাগই কৃষি। তার মধ্যে কিছু কিছু তারাপীঠ বলে ব্যবসা এখন হয়েছে, কিছু সার্ভিস আছে, মানে সব মিলিয়ে ঝুলিয়ে চলে আর কি। কি নাম আপনার? আমার নাম উত্তম মণ্ডল। উত্তম মণ্ডল।
আমি হাসলাম এই জন্য, আমারও সেম নাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি কি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে? হ্যাঁ, বাড়ির সামনে, এটা আমারই বাড়ি। উনি ওনার এটা বাড়ির সামনে আমার বসে বাড়িটা- আছেন। হ্যাঁ। বলুন। এই বাড়িটা তৈরি নতুন, আগে তো আমার সেই বাঁশের বেড়ারই বাড়ি ছিল। সেটা কত বছর আগে? ওটা 2000 বন্যার সালের আগে। আচ্ছা, তো ওই 2000 বন্যার পরেও 2 বছর বেড়ার বাড়িতে ছিল। আচ্ছা, বন্যাতে তার মানে অবস্থা? হ্যাঁ, ভারী অবস্থা। বন্যায় কিছু ছিল না, এগুলো সব মানে একদম ধ্বংসস্তূপে পরিণত। আপনার পেশা কি? আমার ব্যবসা, তারাপীঠে দোকান আছে, দশকর্মা, মা করুণাময়ী আর আপনার দশকর্মা। ওটা কি আপনার বাবার? হ্যাঁ, থেকে? বাবা থেকে? বাবা থেকে। বাবা আগে হোটেল ব্যবসা করতেন, খাওয়ার হোটেল। তো আজকে যাবেন না ব্যবসা? হ্যাঁ, যাবো, এই তো বেরোবো, বাড়ির মহিলারা একটু বাইরে গেছে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অনেক আচ্ছা। কিছু শেয়ার করলেন, ভালো লাগলো। আসছি, ভালো লাগলো। আচ্ছা। এই যে গ্রাম চকারলা বা সামনে যে সমস্ত আরও 2-3টি গ্রাম বা আরও আশেপাশে যে সমস্ত গ্রাম আছে, এই গ্রামের এই মুহূর্তের যে প্রকৃতি পরিবেশ দেখে মনে হচ্ছে না এখানে এরকমই একটা ভয়াবহ কাজ করে বর্ষার সময়। বাট বলছে প্রত্যেক বর্ষার সময় এখানে জল টল জমে যায়। এই আমার ঠিক উল্টো দিকে যে দ্বারকা নদী আছে, এই নদীর জল উপচে সব এই মাঠে ঢুকে পড়ে, তো অনেকটা করে জল হয়ে যায় এখানে। বেশ 2000 সালে একেবারে ভয়াবহ একটা বন্যা হয়েছিল, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। নদীর পাশে কয়েকজন কাকুদেরকে দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে গল্প করছেন। তো এনাদেরকে জিজ্ঞাসা করলাম যে দুপুরের পর থেকে এনাদের রুটিনটা কি, একটু বলুন, কি করেন দুপুরের পর থেকে? দুপুরের পর থেকে আমরা বাড়িতে রেস্ট নিই, সন্ধ্যের সময় এদিকে বৈকালবেলা বেড়াতে আসি। আচ্ছা, 5 রকম আলোচনা হয়, সেটা সন্ধ্যা পর্যন্ত? হ্যাঁ। সন্ধ্যার পরে অন্যান্য জায়গায় অন্যান্য গ্রামে দেখি চায়ের দোকানে গিয়ে আড্ডা এরকম মানে গল্প গুজব করা, সেরকম হয় না? সেরকম আমাদের দোকানও নাই, চায়ের দোকানও নাই। এখানে চায়ের দোকানই নেই? না, আপনারা কি চায়ের নেশা আছে আমি আপনাদের? বললাম তো আপনাকে, রিক্রিয়েশনের কোনো স্কোপ আমাদের এই গ্রামগুলোতে নাই। এই যে পাশে নোয়াপাড়া, এটা চকাটলা, কামদেবপুর, এইটুকু, এরপরে আছে কবিচন্দ্রপুর, এই স্কোপগুলো নাই, একমাত্র তারাপীঠ। সেই জন্য সন্ধ্যাবেলায় সবাই করে কি, যা কাজ বিকেল পর্যন্ত কেউ গল্প করলো নদীর ধারে, কেউ বসে রাস্তার ধারে গল্প করলো, গল্প করে সন্ধ্যা লাগে আপন আপন বাড়ি চলে যায়, দিয়ে সব ঢোকে, দিয়ে নিত্যকর্ম সেরে তারপরে তারা কেউ তারাপীঠের দিকে যায়, কেউ টিভি দেখে। এই হচ্ছে এদের রিক্রিয়েশন আমাদের। যাক, ওনাদের যে গ্রামের বা পাড়ার যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু অসাধারণ। আমার সামনেই হচ্ছে দ্বারকা নদী, ওপারে বাঁশবাগান দেখতে পাচ্ছি, পুরো ঢালাও বাঁশবাগান। এই বাঁশবাগান অনেক বড় তো, আর ঠিক তার পাশেই এরকমই ঢালাই করা বেশ চওড়া রাস্তা। অন্যান্য 12 ফুট চওড়া অন্যান্য গ্রামের রাস্তা থেকে যে সম্ভবত এর হাফ না হলে একটু বেশি, হাফের থেকে একটু বেশি, বাট এখানকার রাস্তাঘাট অনেক চওড়া দেখতে পাচ্ছি। আর সেখানে এনারা বসে না, দাঁড়িয়ে গল্প করেন। আর গরমের সময় আরও এখানে বসে যদি গল্প করেন তো অসুবিধা নেই। তো যাই হোক, কেমন লাগে আপনাদের গ্রামের জীবন? এত বছর কাটিয়ে দিলেন, কেমন লাগলো? আমার ব্যক্তিগতভাবে বলতে গেলে এই গ্রামে আমি কাটিয়েছিলাম ক্লাস 10 অবধি। তখন স্কুল ফাইনাল ছিল, পাস করে আমি চলে যাই বিদ্যাসাগর কলেজে ভর্তি হই। আচ্ছা, ওখান থেকে গ্র্যাজুয়েশন এবং উইথ অনার্স কমপ্লিট করে আমি আবার সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাই মোরারই বেল্টে। দিয়ে ওখানেই আমি মোটামুটি ডোমিসাইল্ড হয়ে গিয়েছিলাম। 30 বছর চাকরি শেষ করে তারপর এখন গ্রামে এলাম। রামপুরহাটেও বাড়ি করেছি। আচ্ছা, রামপুরহাটে বাড়ি করার পর এখন এই পরন্ত বেলায় একটু অসুবিধা হচ্ছে, একাকী থাকতে সবাই নিষেধ করছে। আচ্ছা, যার জন্য এখানে চলে এলাম। আমার একমাত্র মেয়ে, তাকে বিয়ে দিয়েছি ওই রামপুরহাটে। তো যাই হোক, এখানে একটা গ্রাম্য জীবন আর রামপুরহাট একটু শহর, দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে আপনার? আমার বরাবরই আমি ইন ফেভার অফ রুরাল লাইফ। ওটা একদম অনেকের ভালো লাগে, আমার ভালো লাগে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা কি জানালেন? আমার নাম কাশীনন্দ মণ্ডল। আচ্ছা, অনেক ধন্যবাদ মণ্ডল বাবু। আপনার? সনদ মণ্ডল। আচ্ছা, যেটা কি মণ্ডল পাড়া নাকি? ও আচ্ছা, সব মণ্ডল। আচ্ছা আচ্ছা, গল্প করে ভালো লাগলো, আপনাদের বেশ মূল্যবান বক্তব্য শেয়ার করলেন, এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, ভালো লাগলো। আসছি, ধন্যবাদ। এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আগামী পর্বে তোমরা দেখতে পাবে তারাপীঠ মন্দিরের যে শ্মশান, তারাপীঠ যে শ্মশান, সেই শ্মশানের রাতের প্রকৃতি বা রাতের পরিবেশ। সেখানে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা আসেন, হোমযজ্ঞ করেন, কী ধরনের হোমযজ্ঞ করেন, কেন করেন, এই সমস্ত কিছু তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। অবশ্যই দেখো আর সঙ্গে থেকো। চলো, টাটা।
পোড়ালে তো কি পোড়াবো। জয় গুরু বামদেব, জয় মা তারা, ভক্তের মনস্কামনা পূর্ণ হোক। আপনারা কেন এই হোমটা বা যজ্ঞটা করাচ্ছেন একটু পরে অ্যাকচুয়ালি এটা আমরা করাচ্ছি বলতে উনি হচ্ছেন আমার বাবা, আচ্ছা, যিনি যজ্ঞ করছেন। উনি সকলের জন্য শুভ চিন্তা করে প্রত্যেক বছর এখানে নিজে একটি হোম অর্গানাইজ করেন। আমরা খুশি, ওই ভক্ত যেটা বলবে সেটাই খুশি, ভক্তর নামই ভগবান। বাবাদের সান্নিধ্যে আসতে পেরে কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। ভালো লাগছে সবার? খুবই ভালো লাগছে। আমার তো অনেক কিছু জানার ইচ্ছে। তুই যে ভুলটা ভাবছিলি কিন্তু তুই রং ডিসিশনে চলছিস। আমাদেরকে যে যেটা বলে শান্তি পায়, আচ্ছা, সেটাই আমাদের প্রাপ্য। যার যা কিছু সমস্যা তার এগেনস্টে পুজো হয়। কি বলছেন? ঝালমুড়ি খাবো 10 টাকা দেন, তো কথা শুনে খুব ভালো লাগলাম। আমার কথা শুনে ওনার ভালো লেগেছে, বলছে ঝালমুড়ি খাবো 10 টাকা দে। রাতে কি ঝালমুড়িই খাবেন আর কিছু খাবেন না? জ্বর হয় বাবা, জ্বর ঠুটছে সব। আপনার বয়স কত? তাহলে আপনি বাচ্চা ছেলে।